মানে খুব কঠিন অবস্থার মধ্যে তোলা এরকম কিছু ছবি ছিল যেগুলো দেওয়া যেত, কিন্তু দেওয়া গেল না। বাকি ছবি দেখুন, আপনারা দেখে কেমন লাগবে, আপনারা দেখলেন সবাই কেমন লাগবে। আমি দুবারই ছিলাম হচ্ছে, মূলত ছিলাম হচ্ছে এএফপি একটা বাড়ি, সবাই কি করে মোরলেস একটা বাড়ি তারা ভাড়া নেয়, তো সেই বাড়িটায় তাদের অফিসও থাকে, সেখানে থাকার জায়গা, এইভাবে ছিলাম মূলত। আর বাকি যে থাকাটা সেগুলো হচ্ছিল একটা জায়গা ছিল ওই যখন ডাচ বাহিনীর সঙ্গে এমবেডেড, তখন থাকার জায়গা ছিল একটা ওই আর্মার্ড একটা ওই চৌকো মতন একটা কি বলে ওগুলোকে, কন্টেনার, যেই কন্টেনারটাই থাকার জায়গা, এবং সেটা যথেষ্ট শক্তপোক্ত, তার উপর রকেট স্টেন করতো, আমাদের থাকার ব্যবস্থা খোলার ব্যবস্থাটা ছিল খুব ইন্টারেস্টিং। কন্টেনারটা আনলক করার জন্য একটা ডিজিটাল লক ছিল, মানে কন্টেনারটার দরজায় একটা ডিজিটাল লক ছিল, সেই লকটা খোলা বেশ অনেকটা উপরে লাগানো ছিল, এটা আমার সঙ্গে যে লেখক ছিল তার থেকে আমি লম্বা ছিল, ওইটা ছিল সবসময় আমি নাম্বারটা ভুলে যেতাম, সেই নাম্বারটা আবার জেনে আসা হতো করে সেইটা দিয়ে খোলা হতো। তো খোলা জায়গায় টেন্টের মধ্যে ওইটা থাকার জায়গাটা, ফলে এটা কিন্তু সত্যি ভেতরের ছবি কিন্তু তুলিনি, আর ভেতরে থাকার অ্যারেঞ্জমেন্টটা কি ছিল তোলা হয়। কালকে নিজেকে একটা বিশেষণ দিয়ে বলেছি, আজকে ওটা বল। ও ভীতু, আমি তো জন্ম ভীতু, আমি যে বলছিলাম আর কি, আমার মানে আমি প্রচন্ড ভীতু, আমার কোনো সাহস নেই। আমাকে বলছিলাম আমার এক বন্ধু শাহ মারাই, তাকে তো ইয়ে দেখেছে, আমি তো দিয়েও দেখেছিস, ও আমাদের আফগানিস্তানের কাবুলের ফটোগ্রাফার, প্রথমে গাড়ি চালাতো, মানে অ্যাকচুয়ালি ও যখন গাড়ি চালাতো, যে সময় আমরা গেছি কিন্তু তার আগেও ছবি তুলেছে, তখন ওই ছোট্ট ফিল্ম ক্যামেরা দিয়ে তুলতো, মানে ও কিন্তু এর ছবি তুলেছে আমাদের কমিউনিস্ট আমলের যে নাজিবুল্লাহ ছবিও তুলেছে, হ্যাঁ। কিন্তু তারপরেও মানে সেই ছবি তার ব্যবহার অত হতো না। আমি যখন গেছি তখন প্রথমবার ও আমাকে আমার কাবুল এয়ারপোর্ট থেকে ও আমাকে গাড়ি চালিয়ে নিয়ে এসেছিল, তখন মোরলেসের গাড়ি। তারপর থেকে হলো কি দেখা গেল যে ছবি তোলাটা সবাইকেই জানতে হবে, তখন ও সেটা ট্রেনিং শুরু হলো, জন এসেছিল ওকে ট্রেনিং দিতে। তারপরে ও ভালো ফটোগ্রাফার হলো, এবং 2010 সালে যখন আমি গেলাম, তখন আমি এটা কালকে বলছিলাম যে ওই যখন আমি যাচ্ছি ওই উরুজগান, তখন ও আমাকে জাপতে ধরলো, খুব ভালোবাসতো, সমস্ত সমস্যা ওই আমার সমাধান করতো। তো জাপতে ধরে আমাকে বললো যে আই ওয়ান্ট টু সি ইউ ব্যাক ইন ওয়ান পিস। তো আমি তখন খুব ইয়ে হয়ে গেলাম, কি বলতে গেছি কি ব্যাপারটা। তো আমাকে যে আমার যে ক্রিস্টোফার বলে আমার যে রাইটার ছিল, সে আমাকে বললো, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট? তাই বললাম হ্যাঁ, সেটা আমার আন্ডারস্ট্যান্ড, কিন্তু তার কি মানে, আই উইল গো ডেফিনেটলি ব্যাক, নো টেক ইট ইজি, হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, বলে আমি বেরিয়ে গেলাম। তো তারপরে আমাকে বলছি, জানো এই জায়গাটা আমি যাচ্ছি, যেটা ওই উরুজগান প্রভিন্সটা হেভিলি মাইন, আফগানিস্তানের মধ্যে সবচাইতে বেশি মাইন কোথা আছে উরুজগানে, ওটা হচ্ছে মোল্লা ওপরের গ্রাম। তো ওইখান থেকে ফিরে আসার পরে সবাই একটু সন্ধিয়ান, আমিও সন্ধিয়ান, তো সেই জন্য ও সন্ধিয়ান। তো ও ভেবো না, ও এমনি বলেছে। কিন্তু দুঃখের কথা হচ্ছে যে ওই ফিরে আসার পরে আমি ওর সঙ্গে আমার দেখা হয়নি, কারণ ওই ফিরে যখন এলাম তখন আবার কাবুল থেকে বাইরে গেছে 10 সালে। তারপর ওর সঙ্গে দেখা হয়নি, ফোনে কথাবার্তা হলো। 2018 সালে ও মারা গেছে একটা ওই ইয়েতে, একটা বম্ব এক্সপ্লোশন, সেটা কাভার করতে গেছিল। 18 সালেও মারা যায়, প্রচুর খণ্ড বিখণ্ড হয়ে গেছে। তো সে হচ্ছে মারা। তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে ওই কথা বলার পরে আমি অনেক ভেবেছি যে কেন বলছে এটা, তারপরে আমি বুঝলাম যে কোনো একটা ভীত বাঙালি, এবার খুব বেশি সাহসের কাজ করতে গেছিলাম। আসলে আমি তো যাইনি, চাকরি পেয়েছিলাম বলে গেছিলাম, হ্যাঁ। তো কিন্তু ওই আর কি দেশটা ওরকম। তো ঠিক আছে, আমার গল্প তো দেখাই হলো, এবার আমি বলি শৈবাল দায়িত্ব আমাদের গল্প। আমার মনে হয় এইগুলো আমাদের গল্পগুলো বলবার আগে একটু
তার সম্বন্ধে আমাদের একটুখানি উঠে দাঁড়ানো উচিত। তার নামে জানিস কেন আমার মনে হয় ওখানে অনেক বাধা বলি আছে আমাদেরই সব আমাদের ওখানে আফগানিস্তানে হয়তো আজকে আমরা এখানে বসে গল্প বলছি আফগানিস্তানে আমাদের গল্প বলছি এখানে সবাই শোনার জন্য আগ্রহ, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমরাও তো ফিরে এসেছি কপালের ধরে। কিন্তু আমাদের প্রচুর সাংবাদিক বন্ধু, ফটোগ্রাফার এবং সোলজার এবং দিনের পর দিন যুদ্ধ, সেই আমার মনে হয় র্যাম্পোর ডায়লগটা বার্ড ফাইট উইথ বার্ড, ম্যান ফাইট উইথ ম্যান, আফগানিস্তান। তো এনিওয়ে আমার মনে হয় প্রথম আমাদের উচিত একটা দানিশ কেন আমাদের দানিশ কেন মা মারা প্রচুর অনেক অনেক আমার পরিচিত লোক গেছে, আমি জানি না। যাই হোক মানে অনেকেই মারা গেছে। ঠিক আছে, গল্পটা হয়তো একটু অন্যরকম, মানে সবকিছু মিলিয়ে। আমি তো আফগানিস্তানে গিয়েছিলাম রহমানকে খুঁজতে, সেই খকির রহমান। বেশি আপত্তি ছিল যে আমি কোনো মদ ক্যারি করছি, সারা হচ্ছে থাকলে অসুবিধে আছে। কিন্তু তারপরে যখন আমি থাকতে শুরু করলাম, সামান্য পদে আমি ছিলাম ইউএন ক্লাবে, তখন মদের ফোয়ারা হতো প্রত্যেক দিন রাতে। তোমার ব্যাগে মদ না পেয়ে তখন তুমি আমাকে আমার ভেতরে ঢোকার অনুমতি দিল, এবং শেষ পর্যন্ত তুমি কিন্তু খুঁজে পেলে রহমতকে। অনেক রহমতই তো ছিল, রহমতকে তো খুঁজবার জন্য গিয়েছিল। হ্যাঁ, যাই হোক, কিন্তু হ্যাঁ খুঁজে পেয়েছি। কাবুলেই থাকছিলে তুমি? আমি কাবুলেই থাকতাম। আমার তখন তো কোনো হোটেলও ছিল না, কিছুই। আচ্ছা, তখন কোনো হোটেলও ছিল না, কিছুই না। মানে কাবুল হোটেল তখন বোধহয় কেউ থাকছে না ভয়। তো আমাদের যেটা হলো, আমরা একটা বাড়িতে থাকার মতন একটা ব্যবস্থা হয়েছিল। সেখানে বেশ তাবড় রিপোর্টাররা ছিল, টাইম ম্যাগাজিনের রিপোর্টার, টিম, লামন্দের ব্রুনো, আরো কারা কারা সব ছিল সেই বাড়িটাতে। তো আমরা সব মানে সেই বাড়ির লোকটা আমাদের দিয়েছিল, আমরা ওই দেশের তোষক পেতে দিয়েছিল। তার যেমন হয় একটা বাড়ির কোনো ভাবে কন্ট্যাক্ট তৈরি হয়েছে, সে তারপরে সে মিডিয়া কন্ট্যাক্ট হয়েছে, সবাই ওই লোকটাকে সবাই থাকে। বেশ লম্বা মতন একটি লোক, হ্যাঁ, ওই রাহমাতের মতো এই লোক। তো কাশ্মীরে যেটা আমাদের হয়েছিল, যে একটা বাড়ি খুঁজে পাওয়া গেল, যে বাড়িতে সব সাংবাদিকরা গিয়ে থাকতে শুরু হয়। হ্যাঁ, সেই লোকটা আমাদের চালাতে দিয়েছিল। তো তারপর যেটা হলো, যখন আমরা পৌঁছেছিলাম বিকেলের দিকে, পৌঁছে রাস্তায় তো বেরিয়ে তখন একটা মিনিটও সময় নষ্ট করা যাবে না। বাইরে বেরিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করতে শুরু করলাম, দেখলাম রাস্তা দিয়ে আমার সঙ্গে একজন রাইটারও গেছিল। কেউ নেই, আমি একাই গেছি। আমি একা। বেশ, আমার কোনো সিকিউরিটিও নেই, রাইটারও নেই, কেউ নেই, আমি একা ঘুরে বেড়াচ্ছি। এবং আমি যেদিন পৌঁছেছি তার দুদিন আগে নাজিবুল্লাহকে ল্যাম্পোস্ট থেকে নামিয়েছে। তালিবানগুলো বুঝতে পারছে না কি করবে। তো বাজারে দেখলাম এখানে যেমন আমাদের টোটো অটোর মতো ট্যাঙ্ক ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ওই তো কাবুলের লোক এসে গেছে। আসুন আসুন আসুন। হ্যাঁ, আপনি কি এখানে? না না, মানে কলকাতায় ঠিকঠাক সময় চলে এসেছেন। ঠিক সময়। উনি কাবুলে অনেকদিন কাটিয়েছেন। আপনার কাছ থেকে শুনলাম। না না, উনি অনেকদিন চলে এসেছেন। হ্যাঁ, বেশ, তুমি তখন মানে এই কাজটা করলে কিভাবে, মানে পূজার কাজটা তুমি করলে কিভাবে? একটা কোনটা খুঁজে? এই যে তুমি বললে যে রহমতকে খুঁজতে গেছো। হ্যাঁ, তো রহমতকে খুঁজতে গেছি যখন এইভাবে, আমি আমাকে লোকেরা বললো যে বেস্ট জায়গা হচ্ছে খবর খবর কোথায় কি হচ্ছে না হচ্ছে ইউএন ক্লাব। হ্যাঁ, তো ইউএন ক্লাবে গিয়ে হাজির হলাম। আচ্ছা, এবং সব থেকে মজা হচ্ছে যে বাড়িটায় বা ইউএন ক্লাবেতে তখন কোথাও কোনো ফোন নেই, মাঝে মধ্যেই ইলেকট্রিসিটি নেই। একটি ফোনের ব্যবস্থা আছে, সেটা হচ্ছে স্যাট ফোন। টুরাইয়া। না, টুরাইয়া হচ্ছে হ্যান্ডসেট একটা যাই হোক, তো সবাই
আমাদের বলছে, আমাকে বেশ কয়েকজন এসে বলছে যে তুমি একটুখানি আমার স্যার ফোন আছে দেবে, আমি তোমাকে কম দামে দেবো, মিনিটে এত আপনার দিতে হয়ে যাবে। ঠিক আছে, এক্ষুনি আমার লাগবে না, আমাকে ওটাই ফোন করবো। ভেবেছিলাম একবার অফিসে ফোন করে বলে দেবো হ্যাঁ আমি পৌঁছে গেছি, আর কোনো চিন্তা নেই, তারপর যা আমাকে হবে। এনিওয়ে, একদিন বোধহয় কথা বলেছিলাম, আর খুব একটা ওই পয়সার জন্যে খুব একটা কথা বলা হয়নি। হ্যাঁ, কিন্তু লোকটা আমাকে ওইখানে তো বেশ বারবার করতো যে ওটাকে ব্যবহার করো না, ব্যবহার করো না, আমাকে লোক দেখে। তো একদিন কোথাও থেকে কোথাও যেতে হবে, কি করবো, দাঁড়িয়ে আছি, আমাকে একটা লোক ট্যাঙ্কে তুলে দিল, ট্যাঙ্কে ওটা বলল, ট্যাঙ্কের ওপরে বসে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে গেল। এইভাবে আর কি হয়েছে আর কি। হ্যাঁ, ভাষা 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 তো সাহেবদের সঙ্গে ঘোরাঘুরি, আর সব ওখানে দোভাষী আছে, আমি একটা দোভাষীকে ভাড়া করলাম। হ্যাঁ, দোভাষীকে একটাকে ভাড়া করলো, মানে ইভেন্ট ক্লাব থেকেই আমাকে বললো একে নিয়ে যেতে পারো, ও রাস্তাঘাটে আর একটা ট্যাক্সিরও ব্যবস্থা করা, যেটা চেপে আমি এদিক ওদিক, মানে যেটা ও দেখেছে ওই ছবিটা বাবিয়ান বুদ্ধ, আমি কোটাটা দেখেছি, এখন তো ওটা একটা গর্ত, তখনও ভাঙা হয় ওটা যাই হোক। তো ওই ট্যাক্সি ড্রাইভারটিকে নিয়ে এবং আমাদের কি বলে ওই দোবাসী তাকে নিয়ে ঘুরতো। আর সব থেকে যেটা মানে মজার কথা হয়েছিল, পরের দিন সকালবেলা তার একটা ছবি এখানে রয়েছে, ওই দ্বিতীয় ছবিটা নিচে, টাকার বাজার, কাবুল নদীর ধারে, জিলাপি, ওটা কাবুল নদী। তোদের সময় আমাদের জিলাপি ছিল, আমার সময় কাবুল নদীর ধারে ঘুরতে। পরের দিন সকালবেলা গেছি, আমার পকেটে $20 নিয়ে আমি কি করবো, তো কাবুল নদীর ধারে দেখি বস্তায় করে করে টাকা সব বসে গেছে, বস্তায় করে এরকম কিছু করছে ফাংশন ছিল না। নর্মালি আমি কাবুলে রয়টার্সের একটা অফিস ছিল, পুরো অফিসটাই বুলেট প্রুফ, এই বিরোধাই ছিল। তার একটা উপরে আমরা থাকতাম, আমরা যারা বাইরে থেকে আসতাম কাজ করার জন্য। আর আমি যেটা শুরু করবো যে আমার প্রথম দিকটা এসেই এই যে ল্যান্ডমাইন ব্যাপারটা, আমি প্রথম অ্যাসাইনমেন্টই ছিল একটা স্কুলে মহিলাদেরকে এবং বাচ্চাদেরকে ল্যান্ডমাইন সম্বন্ধে অ্যাওয়ারনেস ট্রেনিং হচ্ছে। এইটা দিয়ে আমি শুরু করেছিলাম আমার আফগানিস্তানের অ্যাসাইনমেন্ট। তারপরে তো এবার যেটা সব থেকে সমস্যা হলো বাগড়া, মানে বাগড়া হচ্ছে 200 কিলোমিটার, যেতে সময় লাগতো 1 ঘন্টা। যেটাই বলছিলাম, যেহেতু আমি আমাদের এজেন্সিতে যারা গেছেন তাদের অনেক বেশি সেফটি সিকিউরিটি এবং তাদের স্বাচ্ছন্দ্যের দিকে তারা খেয়াল রাখতো, খাবার দাবার যেমন যা কিছু। তো আমার মনে আছে আমরা বাগড়াম যেতাম, আর সবসময় চুপচাপ বসে আছি ল্যাপটপ নিয়ে, আর ওরা আমি দেখতাম যে ওদের একটা ব্যাপার ছিল যে আমরা যে ঠিক কি করছি সেই ব্যাপারটা সবসময় একটা দেখতে যাইত। কোনো ছবি নেই, সকালবেলা থেকে চুপচাপ বসে আছে, বললো না আর কিছু হচ্ছে, সবাই কোটা করা গেলাম, একটা লোকের মুখে ছুপ দিলাম, আবার বসে সারাদিন ধরে কফি ফ্রি, ওই চা কফি খাও আর নানা রকম গল্প করা। আমি তখন একদিন দেখলাম যে মানে পুরো মানে মিটিং করে কিছু করাই যাচ্ছে না, ভাবছে খুব ঠান্ডা, খাবার টাইমে যাও খেয়ে এসো, এইসব নানা রকমের মানে ইয়ে হলো। কিন্তু আমি তো ফটোগ্রাফার, আমি ছবি তুলতে গেছি, আমি আমার কিছু বললাম না এখন থাকতে হবে তোমার ওখানে, কারণ ওরা চাইছে ওখানেই মানে ফটোগ্রাফারি ফটোগ্রাফ বারবার। তার মধ্যে একদিন একটা কোথাও নিয়ে গেল আমাদেরকে, একটা হেলিকপ্টার করে দেখাতে, আবার দেখিয়ে নিয়ে চলে এলো। মানে কোনো কিছু না, মানে সিস্টেমটা মানে আমি যে মনে করবো ক্যামেরা নিয়ে নিয়ে ছবি তুলবো সেসব কোনো ব্যাপার না, যেখানে ওরা বলবে সেখানেই যেতে হবে, ওই ছবিটা তুলতে হবে, নিয়ে ফাইল করতে হবে। আমি একদিন দেখলাম, কিন্তু ওদের মধ্যে একটা ব্যাপার দেখেছিলাম, আমি এটা কাজ করেছিলাম, আমার নাম উচ্চারণ করতে পারতো না, জয়ন্ত আমার নাম, কিছুতেই তারা প্রনাউন্সিয়েশন করতেই পারতো না জয়ন্ত। তো ওদের একজন মিডিয়া অফিসার ছিল, একজন জাপানিজ এক মহিলা, সে আমাকে যে ওটা আমি তোকে জয়ন্ত বলবো না, ও জয়ন্ত বলতেই পারতো না। তো যাই হোক, আমাকে যে বলতো, এইভাবেই চলছিল। তারপর নানা রকম বাংলামী গল্প পড়া শুনলাম যে একজন মহিলা সোলজার, সে সানডেতে কি করে, সে চুল কেটে দেয়, চুল কেটে $25 করে নেয়,
এবং প্রচুর শরীরে আর ওখানে গিয়ে মহিলাকে দিয়ে চুল কাটায়, সেগুলো তার সারাদিন বেশ রোজগার হচ্ছে। তারপর ওখানে একটা যেমন আমাদের আর্মিতে থাকে তেমনি ওখানে একটা ওই স্টোর আছে, সেখানে কিন্তু যেহেতু আমি ওখানে আছি, আমার অ্যাক্সেস মানে সেখানে অনেক সস্তায় ওদের মতো করে অনেক কম পয়সা ক্যান্টিনের কার্ড, হ্যাঁ এইটা হচ্ছে তখন তুই বাগরামে ছিলাম। এমবেডেড ইয়েস বাংলা এমবেডেড এটা আমি হলো। তারপরে আমি দেখলাম যে আমার এত খারাপ লাগছে, আমি কোনো কাজ করতেই পারছি না। তারপরে আমি কোনোভাবে রিকোয়েস্ট করে আমি এবার কাবুলে ব্যাক করলাম। বস বললো ঠিক আছে তুমি যাবে। কাবুলে ব্যাক করেই আমার যেটা আমি শুনেছি, আমি এই যে মানে ডগ ফাইট হয়, ফ্রাইডে কক ফাইট হয়, মুস্তাফি হয়, এগুলো তো ছবির বিষয়, এগুলো তো কিন্তু কিছুতেই আমার অফিস রাজি হচ্ছে না। কারণ মানে তখনও মাঝে মধ্যে একটা করে ব্লাস্ট হচ্ছে, এই হচ্ছে, এসব চলছে। তারপরে আমার ওখানে একটা ঠিক একজনকে ম্যানেজ করে তাকে নিয়ে আমরা এবার এভরি ফ্রাইডে আমি কাভার করি, বুসকাশি করি, দিয়ে অসাধারণ। মানে আমি মনে করি যে আমি ওইটাই অ্যাকচুয়াল কাবুল। এবং মুরগির লড়াই হচ্ছে, সে এবারে মানে কত লোক বাইরে হচ্ছে, পুকুরে মানে ডগ ফাইট হচ্ছে। আমি লাকিলি যে আমি পরে কাবুল শহরটাকে এইভাবে, হ্যাঁ কাবুলে যখন আমি গেলাম তখন মনে হয় সেটা ওদের উর্দুতে লেখা ম্যাজিক লেটারে চিঠি দিয়েছিল, যেটা পাইকার পুরো উর্দুতে লেখা, মানে আমি ইয়ে লিখে লেখা আছে, সেইটা দেখাতে হতো মানে হ্যাঁ আমি একটা মিডিয়া লোক থেকে এসেছি এরকম ব্যাপার আছে। এরকম ভাবেই চলতো। তবে লোকজন খুব ভদ্র। ওরা আরবি বলছেন উর্দুতে না আরবি? না আরবি উর্দু উর্দু ওখানে পাস্তোন মানে ওই উর্দু ভাষাটা হিন্দি না আর ওরা আসলে উর্দুতে অভ্যস্ত, কারণ না ওরা উর্দুতেই উর্দুতে অভ্যস্ত, কারণ ওই পাকিস্তানের মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ইয়েতে পাকিস্তান এতভাবে প্রেজেন্ট যে সেটা ওরা খুব চলতো। আর এই কথা বলার বললেন সৈকলদা বললেন দুভাষী কথা বলার একটা বড় মিডিয়াম ছিল উর্দু। মানে আপনি মোটামুটি আমরা বুঝতে পারি হিন্দিতে কাছাকাছি অনেকটা আমাদের কাছে সুবিধা হয়েছিল এবং ওরা ভারতীয়দেরকে ভীষণ পছন্দ করে। এবং আমি দেখতাম তখন ওই মানে প্রচুর বলিউডের সব ছবি লাগানো আছে, তার মানে সিনেমায় লাগানো সব বলিউড খুব প্রিয়, ভীষণ প্রিয়। মানে ওই একটু কারোর সঙ্গে আলাপ হয়ে গেলেই না, সে কিন্তু ওই বলিউডের গল্প বা এই ব্যাপারগুলো সব খুব মানে। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি রবীন্দ্রনাথের কাব্যবিভাগে যেটা অনেক বাঙালি খুব নস্টালজিক ব্যাপার, সেটা কি আমাদের কিন্তু না লোকের ধারণা নেই একদম। মানে আমি হয়তো যাদের সঙ্গে মিশেছি তারা সেরকম লেভেলের শিক্ষিত ছিল না, কিন্তু ওইটা মানে আম জনতা না এই ব্যাপারটা কোনো রকম ওরা ইন্ডিয়া মানে বলিউড আর কিছু না। কিন্তু তার রবীন্দ্রনাথকে কেন চিন্তা কাবুলওয়ালা সম্বন্ধে একটা অনেক কাবুলওয়ালা মানে এইটাই। হ্যাঁ মোটামুটি ভাবে কাবুল তোর কাজের মধ্যে কাবুল মানে ফ্রি জার্নালিজমের মধ্যে কিছুটা কাবুল এবং কিছুটা সময় এমবেডেড বাংলা। আমি এমবেডেড বাংলা ছড়েছি, এটাই মোটামুটি আমি ওই অঞ্চলটা এইভাবেই। কখনো জীবন খুব নিরাপত্তার অভাব বোধ করেছে না, আমি কোনো জন্য সেটা মনে হয়নি। কারণ আমার বরঞ্চ যেটা সব থেকে প্রবলেম হচ্ছে যে কিছু হচ্ছে না কেন আমি ছবি তুলতে পারছি না। টোটাল লেটার কত? আমি 3-4 মাস বলছিলাম। অথচ যেটা আমার প্রবলেম হলো যেটা আমি চলে এলাম যখন, তো চলে আসার পর তখন আমাদের আরেকজন ফটোগ্রাফার অর্গানাইজে গেল 10 দিকে বাগরামে যে আমরা যেতাম, মানে যে জন্য আমি মানে ওরা চাইতো যে না বাগরামে যা আশা করা যাবে না, থাকতে হবে। তো অন দা ওয়ে ওকে গাড়িতে গুলি করে লোকজন, এবং ড্রাইভার হেভিলি ইনজিওর্ড হয়। ও বম্বে ছেড়েছিল, এত ভয় পেয়ে যায় তখন ওকে আবার একদম খাওয়া দাওয়া একটা বাঙালিদের যেটা মানে হয় ওই 1 মাস ঠিক আছে, 1 মাস পরে খাওয়া দাওয়াটা একটা প্রবলেম। সে রুটি 4 দিন 15 রুটি, কিন্তু মোটামুটি মানে ঠিক আছে। মানে লোকজন কিন্তু যে ভীষণ মানে খারাপ তা না, খুব ভদ্র লোকজন। আমরা মার্কেটে গেছি, যেটা শেয়ার মার্কেটে কথা বলছে, সেখানেও ছবি তুলেছি, প্রচুর টাকা নিয়ে লোক বসে আছে, অদ্ভুত শেয়ার মার্কেট। ওইখানে প্রচুর লোকজন বসে আছে, বস্তা বস্তা টাকা ছবির জন্য খুবই আমাদের কাছে ফ্যাসিলিটি। আমরা তো এইভাবে দেখি না, আমরা ওইভাবে দেখে মুখস্থ নেই, সেগুলো খুব ভালোই লেগেছে আর কি। আমার যেটা হচ্ছে দুরকম আমাদের ওখানে যেতে হতো, একটা হচ্ছে রিএনফোর্সমেন্ট বলতে, আর একটা হচ্ছে এমবেড, তাই তো বিষয়। রিএনফোর্সমেন্ট মানে হচ্ছে কাবুল ব্যুরো বা যে কোনো রেগুলার যে কাজকর্ম এটা করবার জন্য হয়তো কেউ গেছে, তার ছুটি বা কিছু, তার জন্য একজনকে আবার পোস্টিং দিয়ে দিল কাবুল তার চারপাশে, বা সেই
তখন কাবুল ব্যুরোর আন্ডারে যা যা কাজ হবে তা করতে হবে। আরেকটা হতো এমবেড, সেটা মানে যে কোনো মানে সৈন্যবাহিনী কারোর সঙ্গে তাদের কাজকর্ম দেখা, তারা কি কি করছে এইসব দেখবার জন্য নিয়ে যাওয়া। আমার প্রথমটা ছিল হচ্ছে ওই রিএনফোর্সমেন্ট। ঠিক আছে, গেলাম, ড্রাইভার এলো, নিয়ে গেল। রিইনফোর্সমেন্ট গিয়ে আসলে মানে একটু সইয়ে নেওয়া হয়। প্রথম সইয়ে নেওয়ার মতো দেশদার মধ্যে একটা একই অফিসে, যে আমার অফিসের মানে মেন জায়গাটা ঢুকবার পরে বাঁ হাতে সব আমাদের সব ফুলের গ্রুপগুলো রয়েছে, সে ভারী ভারী নাম্বার জিনিস প্রথমেই লাগেজ পাওয়ার পরে টেক ওয়ান, আচ্ছা বেশ নিলাম। তারপর হলো ব্লাড গ্রুপ কি আছে তার একটা সামনে পেছনে দুটি লাগিয়ে রাখবো, বেশ নেওয়া হলো। এইবার বসে থাকো যে কোথায় কখন নিয়ে যাবে, কোথায় কি করতে হবে। এবং যুদ্ধ তো অনেক কিছু শুনলাম, কিন্তু কাবুল শহরে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লেগেছে, 2009-তেও দেখেছি, 13-তেও, যে রাস্তার মাঝখানে ডিভাইডারে অপূর্ব গোলাপ ফুল ফুটে থাকতো, এবং গাড়ি দিয়ে যদি কাঁচ নামানো থাকতো সেই গোলাপের গন্ধ অব্দি পাওয়া যেত। বাসরাই গোলাপ, হ্যাঁ, বাসরাই গোলাপ। এবং একটা ওই রকম যুদ্ধ বিধ্বস্ত দেশ, তার পাশ দিয়ে ট্যাঙ্ক চলে যাচ্ছে, যে আমরা যেরকম দেখছি এরকম মানুষজন ওই রকম যোগ্য বড় বা যেরকম আমাদের কাছে নতুন রকম, তার মাঝখানে গোলাপ ফুটে রয়েছে। এই একটা মানে জিনিস আমার মানে রাস্তায় বেরোলে পরেই, কারণ আমাদের অফিস মানে সবারই অফিসে মানে 2 তলার সমান পাঁচিল, তার উপর কাঁটা তার উপর ইলেকট্রিক তার, ঢুকবার সময় চারিদিক চেক, মুখ দেখো, 4বার লক গেট ঢুকছে, যথেষ্ট বিরক্তিকর একটা মানে মানে আপনি ভয় না পেলেও ভয় দেখানোর জন্য যথেষ্ট অ্যারেঞ্জমেন্টটা যথেষ্ট শক্তপোক্ত আর কি, যে তুমি একটা বেশ সিকিউর, মানে তুমি সিকিউর আছো, অফিসকে এটা বোঝাতে হবে। তো কিন্তু তারপরে বেরিয়ে গিয়ে রাস্তার সামনে যেসব মনে হচ্ছে আমাদের সামনের এই রাস্তাটা দিয়ে গেলে পরে দুটো পাশে ঝাউ গাছের মতো বড় বড় গাছগুলো, এই পাশে আমেরিকান এম্বাসির ওদিকে রাস্তাটা, ওই জায়গাটা ছিল একটা কাবুলের এমবাসি এলাকা, যেটা আমাদের চাণক্যপুরী, হ্যাঁ, চাণক্যপুরীর মধ্যে মানে সুন্দর গাছগাছালি, মানে ওয়েল মেনটেন। আমি ভাবতাম যে এই দেশটা যদি এত সুন্দর হতে পারে তাহলে কেন এই অবস্থা। আর আরেকটা জিনিস আমার মানে খুব ভালো লাগতো, যেটা হচ্ছে যে লাইটটা খুব সুন্দর, এত পরিষ্কার লাইট, ঝকঝকে নীল আকাশ, ঝকঝকে নীল আকাশ। আর সকালের লাইটটা যখন পড়ে, বিকেলের লাইট মানে গোল্ডেন লাইট, কাকে সোনালি আলো, সোনালি, মানে দুপুর বেলাতে আমরা এখানে কি করি, মানে টপ লাইটে ছবি তুলবো না, কারণ এই ছবি এই আসছে ওই আসছে, ওই লাইটটাই আলাদা। মানে ছবি মানে মানে অত ভারী জামা কাপড় এত কিছু করে ছবিটা তুলতে বড় ভালো। দেশটা যেটা বলতে চাইছে যে একটা ছবির দেশ, সত্যি ছবির দেশ। আমি একটা কথা বলি, এই এতে আপনারা যদি আমরা যাদের যদি রেজার আফগানিস্তান দেখেন বা স্টিভ ম্যাকরির ওই বিখ্যাত নীল চোখ মহিলা তার ছবি দেখেন, বা আরো অন্যান্য প্রচুর ছবি স্টিভ ম্যাকরির আছে, বাচ্চারা গাড়ির পেছনে বনেটের ভেতরে বসে আছে, জুতোর দোকানে বোরকা পরা মহিলা, এগুলো দেখে দেখে আমরা অভ্যস্ত আর কি। এছাড়া বিদেশি বন্ধুদের মধ্যে তো পাস্কাল টাস্কালের অনেক রকম ছবি আছে, কিন্তু এক্স্যাক্টলি ওই আলোটা অসাধারণ একটা আলো, আলোটা একটা অসাধারণ একটা সোনালি মানে, এবং একটা পুরো আমি আফগানিস্তানে যতদূর গেছি যা কিছু গাছপালার সংখ্যা অনেক কম, পলিউশন নেই, মানে পলিউশনটা খুব কম, খুব কম। না, যুদ্ধ পলিউটিং এর যে এয়ার পলিউটিং এর যে খুব কম হয় যুদ্ধের সময়, যদি বোমা না ফাটে। মানে যেটা হয় ইন্ডাস্ট্রি তো একটা কিছু নেই, ফলে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন কম, গাড়ি ঘোড়াও কম, মোটামুটি মোটামুটি গাড়া বর্ষা। মানে না, তখন আমি অনেক 2013-তে অনেক গাড়ি ঘোড়া চলছে, আমি 2013-তে এমনি তো মানে সেটা কলকাতা দিল্লি থেকে অনেক কম, অনেক কিছুই না। হ্যাঁ, একটু ওই ছবিটা সম্বন্ধে একটু জানতে চাই, ওইটা কতটা উঁচু থেকে তোলা, মানে ওইটা বার্ড হাউস না, ওই যেখানে বার্ড হাউস গুলো আছে না, ও আছে না, আসলে ওই কাবুলের আউটস্কার্টটা না, মানে কাবুল এই শহরটা পার হলাম, চারিদিকটা ছোট ছোট পাহাড়, তো
তো এটা একটা এরিয়া যেখানে ডমিনেশন চলছে, চারিদিকটায় পাহাড়, ফলে একটা পাহাড়ের একটা 2013 স্কুল চলছে, আমি কিন্তু হায়ার এডুকেশনের অবস্থা খুব খারাপ। বললে একটা ইউনিভার্সিটি ছিল একটা। হ্যাঁ অফকোর্স না, আমি বলছি আমার পড়া আর কি, স্যার মুস্তফা আলী ইউনিভার্সিটি পড়াতে গেছিল বুঝতে পারি। হ্যাঁ, আমার মনে হয় আপনারা এই আমরা তো বাঙালি জিজ্ঞেস করুন, তিনি কাবুলে বহুদিন আর থেকেছেন। হসপিটাল ওই যে যেটা মানে একটা দিকে এটা ইন্ডিয়ার মিশন, কিন্তু ওখানে প্রচুর হসপিটাল চালাতো। মানে হ্যাঁ, তার জন্য আমাদের যখন বাইরে গিয়ে আমরা হিন্দি কথা বলতাম, প্রথমে পাকিস্তানি, আমি ইন্ডিয়া, ও ইন্ডিয়া বলিউড বলিউড, এবং তারা ম্যাক্সিমাম হচ্ছে সঞ্জয় দত্তের ফ্যান। বাচ্চাদের ইন্ডিয়া মেডিকেল মিশনটা ওখানে খুব স্ট্রং। আই মাইট বি রং, কিন্তু আমার একটা কি মনে হয় সেটা হচ্ছে খুব সানি দেওলের খুব ফ্যান। সানি দেওল খুব পাকিস্তানের বিরুদ্ধে খুব ছবি তোলে, ছবি পড়াশোনা। হ্যাঁ, আমাদের তো পাকিস্তানের দিকে হেড করতো। অত তখন করতে, এখন পারি না। হ্যাঁ, এক্স্যাক্ট তখন করতো। মানে পাকিস্তান না, না, মানে এখন সানি দেওল আমি যখন গেছি লাস্ট অব্দি তখন পাকিস্তানে তো আটচাকরি চলছে। না না না, ওরা ওই যে নিয়ারেস্ট নেবার বলে হেড করে। না, শুধু তাই না, মানে আমি যখন যে সময়টা গেছি তখন তো ওরা তালিবানদের হারিয়েছে, মরণপণ লড়াই করে হারিয়েছে। তো তালিবানরা যে পাকিস্তানের ছত্রছায়ায় থাকে বিষয়ে তো আর কোনো সন্দেহ নেই। না, শুধু নয়। তো সেই কারণে আমি মানে আমার একটা একবার মনে আছে, পানসির বলে একটা জায়গার ছবি আছে। পানসির হচ্ছে একটা খুব কাছের একটা উপত্যকা, 100 কিলোমিটার রেঞ্জে পানসির গাড়ি, যেটা হচ্ছে এই নর্দার্ন মাসুদের গ্রাম, মাসুদের নিজের গ্রাম। তো মাসুদের মৃত্যুর 1 বছরের অনুষ্ঠান হচ্ছিল, তো সেখানে হামিদ কারজাই গেছিল। তো সেইখানে একটু পাহাড়ের উপরে উঠে একটা জায়গায় কারজাই নিচে সেখানে হেঁটে হেঁটে উপরে উঠছে। তো আমি সবাই ফটোগ্রাফারদের মতন আমি হয়েছি, হঠাৎ একটা কর্মীর গুঁতো গেলাম এবং আমি পুরো ছিটকে প্রায় অনেকটা নিচে পড়ে গেলাম। তারপরে আমি বুঝতে পারলাম, আমার সঙ্গে যে দোভাষী ছিল সে আমাকে বললো যে আমাকে ওরা পাকিস্তানি সন্দেহ করে গুঁতোটা মেরেছে। তো এবং 7 দিন আমি বিছানায় শুয়ে থাকলাম, কারণ আমার পুরো গোড়ালি ঘুরে গেছিল। তো এইটা তখন খুব অ্যাকিউট ছিল, ভীষণ অ্যান্টি পাকিস্তানি ছিল। পাকিস্তানের একজন পাকিস্তান ব্যুরো থেকে আমাদের একজন টেকনিশিয়ান এসেছিল। তো তাকে আমি পরে দেখলাম যে সে কোনো জায়গায় কাজ করতে পারছে না। তখন আমি তার সঙ্গে সব যেতাম, এবং আমি যখনই কাউ জিজ্ঞেস করতে বলতাম লাল সিং ফ্রম ইন্ডিয়া। তো লাল সিং ফ্রম ইন্ডিয়া বললে পরে কোনো সমস্যা নেই, কিন্তু আসলে আইডিটা হচ্ছে পাকিস্তান ন্যাশনাল, পাকিস্তানি ন্যাশনাল, এফপি পাকিস্তান ব্যুরো থেকে এসেছে। খুবই কঠিন ছিল কাজ। এনিওয়ে, তো এইটা হচ্ছে আমার ভালো লাগলো। আমার সেকেন্ড যেটা ছিল হচ্ছে 2013 সালে, সেটা এমবেড ছিল আমেরিকান আর্মির সঙ্গে। তো প্রথমে কাবুল এয়ারপোর্টে কাবুল অফিস, তার একদিন রেস্টের পর ওই বাগরাম এয়ারবেসে, মানে ওদের যত কিছু যাবে ওটা হচ্ছে সেন্ট্রাল একটা এয়ারবেস, মিলিটারি এয়ারবেস, কিন্তু ওটাকে একটা মোটামুটি শহর বানিয়ে ফেলেছে। তার মধ্যে কি নেই, মানে একটা শহরের মোটামুটি যেরকম ফেসিলিটি থাকতে পারে একটা মানুষের জীবনযাপনের আর কি, হয়তো মানে স্কুল নেই, কিন্তু বার, খাওয়া দাওয়ার জায়গা বা মনোরঞ্জনের সমস্ত রকম ব্যবস্থা তার মধ্যে রয়েছে, এবং প্রত্যেক মুহূর্তে হেলিকপ্টার এবং ফ্লাইট উঠছে। তো ঠিক আছে, আমাকে অফিস থেকে বলেছিল যে ঘাজনি বলে একটা জায়গা আছে, তোমার এমবেড ওখানে হবে। বেশ, ঠিক আছে। তো যেটা হচ্ছে বাগরামে ঢোকার জায়গাটা খুব ক্রিটিক্যাল, কারণ ওখানে আফগানিস্তান শেষ হচ্ছে এবং আমেরিকার শুরু হচ্ছে। অনেক সময় কি হয়, যখনই মানে অফিসিয়াল ওখান থেকে বেরোচ্ছে বা ঢুকছে, গেটের মুখে প্রচুর অ্যাটাক হয়, ফলে বেশ খানিকটা হাঁটতে হবে, মানে উইথ অল ইয়ার লাগেজ, বুলেট প্রুফ এভরিথিং, অনেকটা হাঁটতে হবে। প্রায় 500 মিটার থেকে 1 কিলোমিটার গিয়ে গেটের সামনে সব রেখে হাত তুলে দাঁড়াতে হবে, নাম বলতে হবে, তারপর ইয়ে হলে পরে তারা এসে ভেতর থেকে নিয়ে যাবে। ঠিক আছে, বলো। যাওয়ার পর আমাকে তো আমার আই কার্ড দেওয়া হলো, সমস্ত কিছু। একজন মিডিয়া অফিসার, তিনি মহিলা, তিনি একটা ওই কন্টেনারের মধ্যে থাকার জায়গা, এখানে আপনি 2 দিন থাকুন, যখন ইয়ে যাবে ওইদিকে ফ্লাইট যাবে আপনাকে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, তো রয়েছি, সকাল থেকে খাওয়া দাওয়া হলো, এদিক ওদিক ঘুরে ঘুরে চারিদিক দেখছি। রাত্রিবেলায় হঠাৎ 12টা, 12:30 আমি ঘুমোচ্ছি, হঠাৎ টক 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 করে ডাকে, ইউ ওয়ান্ট টু গো নাও, উইদিন 5 minutes ইউ হ্যাভ টু কাম আউট।
বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সমস্ত লাগেজ কোনো রকমে তুলে জামা কাপড় পরে আবার গিয়ে গাড়িতে উঠলাম। একটা চিনুক হেলিকপ্টার, তার মধ্যে দিয়ে নিজেদের মধ্যে কি কথা বললাম, বললাম where they are taking me, they will drop you somewhere, you have to wait, the people will be there, and then tomorrow morning we'll get the Bagram flight. Where I am going, they will guide me. বলে একজনকে দেখি, রাতের অন্ধকার, সাংঘাতিক আওয়াজ চারিদিকে ফ্লাইটের, ওই ছোট ছোট আলো জ্বলছে মিটিমিটি। আমি সমস্ত কিছু নিয়ে, ঠান্ডা আমি যখন গেছিলাম ঠান্ডা তো আছে, কিন্তু খুব বেশি ঠান্ডা সেই মুহূর্তে লাগছে না। তো জ্যাকেট ফ্যাকেট পরে, বুলেট প্রুফ হেলমেট পরে, সমস্ত মানে একটা অন্ধকার জগৎ। আর তার মধ্যে আমাদের ফ্লাইটে বসার অভ্যাস কি, মানে এরকম। এইবার হেলিকপ্টারে বসার সিস্টেম হচ্ছে দুপাশের সাইড, এবং তার মানে এবার বসে থাকবেন, বেল্ট পরে নেবেন, পাশের লোকটা কে, সেও আমাকে দেখছে, আমিও তাকে দেখছি, মানে আমিও তাকে চিনি না, সেও আমাকে চিনি না, যে সে আমাকে ভালো কথা বুঝতে পারছে যে আমি মানে ওদের কেউ নই আর কি। তো ওই বুলেট প্রুফের মধ্যে প্রেস লেখা আছে, সেটা থেকে জার্নালিস্ট ফ্রম, বললাম ইন্ডিয়া, ওকে চুপ। তারপর এক জায়গায় নামলো, তো যাকে দেখিয়ে দিয়েছিল তাকে জিজ্ঞেস করলাম, আই হ্যাভ টু গেট ডাউন, নো নো নো, সিট ডাউন। বসে রইলাম, জিনিসপত্র নামলো, আবার অন্ধকারে জিনিসপত্র, তারপর আবার ফ্লাইট। হঠাৎ দেখছি ভেতরে একটা হইচই কিছু একটা চলছে, মানে হোল্ড ইট সব চিৎকার করছে। তারপর যেটা হলো যে কোনো একটা জায়গা থেকে ওদের দিকে ফায়ার করছে, মানে হেলিকপ্টার নিচ দিয়ে যাচ্ছে, থেকে ফায়ার হচ্ছে। সো চিনুক হেলিকপ্টার গোয়িং ভার্টিক্যাল ওপরে, তাদের পেছনটা কিন্তু খোলা সবসময়, মানে আমি যে জিনিসটা ছাড়বো সেটা গর্ব করে নিয়ে পড়ে যাবে। সর্বনাশ মানে বড় সর্বনাশ। এবার তো আমার মানে এটা কি হচ্ছে আমার সঙ্গে, জিনিসটা তো বড় দিয়ে লেগেছে। আপনারা কি বাঁধা আছে? হ্যাঁ, ওখানে প্রত্যেকটা জিনিস, প্রত্যেক লাগেজ বাঁধা আছে, সেই তো। কিন্তু মানে ক্যামেরা ব্যাগ এবং ল্যাপটপের জিনিসপত্র তো আমার কোলে, আচ্ছা, বাঁধার মধ্যে ওগুলোকে আমরা কেউ ছাড়ি না। মানে ইন্ডিয়ান ভার্সন হচ্ছে, আপনি যখন ঘুমানোর সময় ফুড ড্রপিং দেখেছেন, চেতাক না সরি, ওই যে হেলিকপ্টারের পেছনগুলো খোলা থাকে, এগুলো জন্মচক্ষে দেখিনি, ফিল্মে দেখেছি। না, মোদ্দা বিষয় হচ্ছে হেলিকপ্টারে বসার সময় সিট বেল্ট লাগে, সিট বেল্ট লাগবে। আর ফটোগ্রাফাররা সবসময় ক্যামেরার এবং ল্যাপটপের ব্যাগকে, মানে জামা কাপড় কিনা সব একটা সিনুক হেলিকপ্টার ছবি আছে। সিনুক মানে হচ্ছে যেটা ওই হেলিকপ্টারে যে একটা ডানা থাকে ওরকম নয়, এটা দুটো ডানা থাকে, বড় বড় কোনো জায়গায় ল্যান্ড করতে পারবো, যে প্লেনের মতো নেই সেটা দেখি। আবার এক জায়গায় ডিফেন্স। আমি তাকে যাকে আমায় দেখিয়ে দিয়ে গেছিল তাকে বললাম, আই হ্যাভ টু গেট ডাউন, নো। আবার উঠলো, তারপরেরটা আমাকে বলে ওকে গেট ডাউন। তারপর আরো দুজন এসে, ওয়্যার আর ইউ গোয়িং? দে সেড টু গজনি। নাও ইটস নট গোয়িং, ওয়্যার টু গো? যে মালটা আমাকে দেখিয়ে দিয়েছিল আর কি, যাকে, তাকে আমি আর খুঁজে পাচ্ছি না। সে আর কি কোথাও চলে গেছে, তার মিশন অন্যখানে অব্দি ছিল। ওকে, তারপর নিজেদের মধ্যে কি কথা বললো। তারপর লাস্টে যখন আবার শেষটায় যখন আমার নামাচ্ছে, তখন ফ্লাইটের মধ্যে আর দুজন, মানে হেলিকপ্টারের মধ্যে আমি আর দুজন, একটা এয়ারবেসে নামলো, নেমে বললো, ওকে ইউ রিচ, ইউ গেট ডাউন, ওকে থ্যাংক ইউ, বেস্ট অফ লাক বলে আবার ওরা উঠলো, উঠে এসে এদিক ওদিক দেখে উঠে চলে গেল। ফ্লাইট উঠে গেছে, পুরো অন্ধকার এয়ারফিল্ড, চারিদিকে আলো জ্বলছে, তার মাঝখানে আমি এ পাশে পিঠে একটা ব্যাগ, মাথায় হেলমেট, এ পাশে ব্যাগ, ও পাশে ব্যাগ, ক্যামেরার ব্যাগ নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি। দূরে, অনেক দূরে, প্রায় 500 মিটার মতো দূরে একটা আলো দেখতে পাচ্ছি। তখন আমার ভয় করতে শুরু করলো যে এরা কি যদি আমাকেই ভাবে উগ্রপন্থী হিসেবে, আমি ওর মধ্যে ঢুকে দাঁড়িয়ে রয়েছি, আমি তো একা এখানে, কি করা যায়? তাহলে তো সোজা শুট করবে, শুট করবে, তার অফিস বিরোধ দিচ্ছে, মানে এটা একটা কাজ তো করবে। হেলমেটটাকে আরো শক্ত করে বাঁধ, সব জিনিসপত্র নিয়ে আস্তে আস্তে আমি আলোর দিকে যেতে থাকলাম। তারপর তার জিনিসপত্র দিয়ে আমাকে তারপর নিয়ে বেরোলো, পুরো ওদের বেসটা, গজনি বেসটা দেখা। তো গজনি বেস দেখলাম, বেরোলো, শুটিং ফ্রম টুমরো, টুডে ইউ ডোন্ট হ্যাভ এনি পারমিশন।
আচ্ছা বেশ কি কি ফেসিলিটি আছে দেখো, বাথরুম কোথায়, খাওয়ার জায়গা কোথায়, কোথায় ছবি পাঠানো, পুরো অফিস থেকে গিয়ে ছবি পাঠানো। আমার কাছে স্যাটেলাইট ফোনও দিয়েছিল, বলে অফিসেই ওদের হাই স্পিড ইন্টারনেট আছে, তো মানে স্যাটেলাইট ফোনের দরকার নেই। তো তারপরের দিন থেকে ওদের সঙ্গে কাজ করা শুরু করি। সকালবেলায় ওদের অফিসে চলে যেতে হয়, বুলেটপ্রুফ করে, ওরা যেখানে মিশনে যাবে সেইখানে ওদের সঙ্গে যেতে হয়। তো হলো এর মধ্যে একদিন গাজনির মধ্যে প্রথম যেদিন বেরিয়েছিলাম, একটা অদ্ভুত জিনিস, একটা সর্দার ফ্যামিলি দেখেছিলাম। একটা সর্দার বাচ্চা একটা কমলা রঙের পাগড়ি পরে সাইকেল নিয়ে দৌড়চ্ছে। তো আমি যখন তার সঙ্গে কথা বলতে যাচ্ছি, এবার সৈন্যরা আমাকে পেছন দিকে টানছে। You are not allowed to talk to local people. They can be potential terrorists. আমি তাদেরকে বুঝে উঠতে পারছি না, this Sardarji you don't know. Sardarji is different. These people are Hindu. They cannot be Talibans or anything. No, that turban and everything. No, this is তারা আমার কথা কেন শুনবে? তাও তার সঙ্গে একটু কথাবার্তা হলো। তারপরের দিন আবার মার্কেট এদিক ওদিক তাদের নানা রকম পেট্রোলিং হয়। পেট্রোলিং এ কি হলো, কিছু দূর থেকে ফায়ারিং শুরু হয়েছে। সো দ্যাট কাভার আপ, মানে 4টে সৈন্য প্রথম আমাকে ঘিরে দিল, বিকজ আই এম দ্য লাস্ট পার্সন। কারণ আমার তো ছবি লাগবে যে সামনে সৈন্যরা যাচ্ছে বা পেছনে দিকে ইয়ে হচ্ছে, আমি যদি সামনে চলে যাই তাহলে আমার ছবিটা দিতে হবে। কারণ তাদের যে লিডার রয়েছে সে সামনে থাকবে, তার সামনে আমাকে যেতে হবে, আমাকে পেছন দিকে ছবি করতে হবে, চারিপাশ দিয়ে যা দেখছি। এটা কি গাজনি শহরে? গাজনি শহরে। তো তারপরের দিন থেকে আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করছি যে আমার ছবিটা হচ্ছে, তোমরা যদি ইন্টারাকশন না করো, তখন হচ্ছে ওদের রিবিল্ডিং প্রসেস, আফগানিস্তানকে রিবিল্ড করছে। তারপরে যেগুলো ওকে কিপ আ ডিস্টেন্স, বাট 4 গার্ড উইল বি দেয়ার। আমি মাঝখানে একটা ফটোগ্রাফার ক্যামেরা নিয়ে, আমার এইখানে 4টে লোক ও মুখগুলো দাঁড়িয়ে রয়েছে। আমি যেখানে যাচ্ছি সেখানে যেতে আমি ছবিটা কি তুলে করবো, মানুষ কি দেখলাম এদের দিয়ে হবে না। আমি কত মানে বন্দুক হাত সামনে রেখে এদিক রেখে ওদিক কত ছবি। বেশ তারপর ওদের সঙ্গে বললাম যে তোমাদের আন্ডারে যে অন্যান্য বেস আছে সেগুলোতে কি হবে। তো 3 দিনের জন্য আমাকে আরেকটা গাজনির একটা সাব বেসে নিয়ে গেল, একটা ছোট মানে টেন্ট করা ইয়ে, তার মধ্যে তারাও নানা রকম পেট্রোলিং সার্ভিস, সেখানে হচ্ছে আফগানিস্তান আর্মিদের ট্রেনিং হচ্ছে প্রচুর। তো সেই ট্রেনিং তো ঠিক আছে, যা হলো দেখছি, মানে যেটা আমরা মানে মিম দেখি বা যেরকম আর কি, একদমই সেই রকম টাইপের ছিল। মানে দেয়াল নিয়ে না, তাদের যদি মানে মানে বড় করে দরজা ভেঙে রিবিল্ডিং আফগানিস্তান, তো আফগান আর্মিদের আমি ট্রেনিং দিচ্ছি, তো তুমি আফগান আর্মির সঙ্গে কাজ করতে পারো। আই ওয়াজ ভেরি হ্যাপি। অফিসকে জানালাম যে আফগান আর্মিদের সঙ্গে যদি, বলছে হ্যাঁ তুমি থাকো, দেখে নাও, ইউর সেফটি ফার্স্ট। তো সকালবেলা আমাকে আফগানিস্তানের ট্রেনিং ক্যাম্পের মধ্যে ওরা ছেড়ে দিয়ে চলে আসতো। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্টে দেয়ার অ্যাট নাইট। সারাদিনের অভিজ্ঞতার পর বিকেলবেলা ওরা যখন আবার ব্যাক করছে, বলছি নো আই ক্যানট স্টে। মানে যেটা মানে এইরকম যেটা সিস্টেম চলতে পারে, মানে মানে হাইজিনের তো কোনো ব্যাপারই নেই, সাংঘাতিক টাইপের নোংরা জিনিস। ওই আমার যে কোনো জায়গা থেকে কাজ করতে এত জায়গায় এই যেমন মানে এই মানুষগুলোর মতো আমি সার্ভাইভ করতে পারবো, আমার কোথাও কোনোদিন নেগেটিভ উত্তর আমি পাইনি। বলছি না, এরা যদি পারে আমি কেন পারবো, এরা যদি পারে আমি কেন পারবো। খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, থাকা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ওইখানে মানে তোর একটা টেবিলের মধ্যে লোকজন খেয়ে যাচ্ছে, ওদের খাবার ছিল এরকম থালা, তার মধ্যে এতটা ভাত, এতটা শাক সেদ্ধ টাইপের এবং একটি বিফের টুকরো এবং একটা তরমুজ। পুরো জিনিসটা থালা প্লাস্টিকটার ওপর পড়ছে। নেক্সট টাইম মানে মানুষ তার মধ্যে আবার বসছে এবং তরমুজগুলো হয়তো পড়ে যাচ্ছে, ভাত পড়ে যাচ্ছে, তার থেকে তুলছে এই করছে, মানে ওরা যেভাবে খায় কি ওই রুটিটা একটা বড়, হ্যাঁ রুটিটা থালার মধ্যে রেখে দিচ্ছে, মানে টেবিলের উপর রেখে দিচ্ছে, একটা কার্পেট পাতে যাওয়া এর মধ্যে নরম, একটা কার্পেট পাতে, কার্পেটের চারপাশে সবাই বসে, মাঝখানে রুটি থাকে, মাংস থাকে, ওই তুলে তুলে খাচ্ছে, তুলে তুলে। তো আমি রাত্রিবেলায় ফিরে যেতাম, তো আর আফগান আর্মির সঙ্গে এইরকম করে প্রায় 3-4 দিন এবং ওদের সঙ্গে প্রচুর বন্ধুত্ব হয়েছিল। তারা প্যারেড করছে,
তারপর তাদেরকে মেডেল দান করা হলো, তারা আমেরিকান সোলজারদেরকে ট্রিট করবো। আমরা বেশ সুন্দর করে শুনলাম, মানে আলাদা করে কিছু ধন্যবাদ দেওয়া নেই, কিন্তু আমি নিজে এত কিছু জানতাম না, সবার কাছ থেকে গল্প শুনে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আসলে